ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্লাসে সকলকে স্বাগতম। সাতমান সাকিব, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বাসায় তোমরা ভালো আছো। বৈশ্বিক এই মহামারীতে আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব। আজকের আলোচনার বিষয় দ্বিতীয় অধ্যায় কেবল ওয়ার মিডিয়াম। শিক্ষার্থীরা, ভিডিওগুলো আমরা ভালোভাবে লক্ষ্য করি। ভালোভাবে দেখলে কেবল ওয়ার মিডিয়াম সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করতে পারব। অপটিক্যাল ফাইবার তার তৈরি করা হয়। এবং এই তার তৈরি করার পর নির্দিষ্ট স্থান দিয়ে যান্ত্রিক মেশিনের সাহায্যে একটি জাহাজে গিয়ে নির্দিষ্ট স্থানে জমা হয়। আর সেই স্থানটি হচ্ছে এটি। জাহাজের এই নির্দিষ্ট স্থানে প্রায় 1800 মাইল অপটিক্যাল ফাইবার তার জমা করা হয়, অর্থাৎ কিলোমিটারে দৌড়লে দাঁড়াবে 2896 কিলোমিটার। আর এখানে তার জমা করা শেষ হলেই সমুদ্রের তলদেশে অপটিক্যাল ফাইবার তার বিছানোর কাজ শুরু করা হবে। আজকে আমরা দেখব কিভাবে সমুদ্রের নিচে অর্থাৎ সমুদ্রের তলদেশে অপটিক্যাল ফাইবার তার বিছানো হয়। কোনো ছবি নয়, সরাসরি ভিডিও। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি জাহাজ থেকে অপটিক্যাল ফাইবার তার পানির নিচ দিয়ে সমুদ্রের তলদেশে প্রতিস্থাপন করা হচ্ছে। আর এই চিত্রটি হচ্ছে জাহাজ থেকে অর্থাৎ সমুদ্রের তলদেশ থেকে কোনো ল্যান্ডিং পয়েন্টে অপটিক্যাল ফাইবার তার নেওয়ার পদ্ধতি। ল্যান্ডিং পয়েন্ট থেকে তার নিয়ে আসার পর জাহাজ থেকে যন্ত্রের সাহায্যে সমুদ্রের তলদেশে অপটিক্যাল ফাইবার তার প্রতিস্থাপন করা হয়। পানির নিচে এসব অত্যাধুনিক যন্ত্রে রয়েছে হাই কোয়ালিটি ক্যামেরা, যার জন্য আগে থেকে বিছানো কোনো অপটিক্যাল ফাইবারের গায়ে কোনো আঘাত লাগছে না। আর যেই সমস্ত জায়গায় অপটিক্যাল ফাইবার ভালোভাবে প্রতিস্থাপন হচ্ছে না, ওইসব জায়গার জন্য রয়েছে অন্য যন্ত্র সামগ্রী, যার দ্বারা অপটিক্যাল ফাইবার তার সমুদ্রের তলদেশে ভালোভাবে প্রতিস্থাপন করে দেওয়া হচ্ছে। আর এই পদ্ধতিতেই অপটিক্যাল ফাইবার তারের মাধ্যমে ইন্টারনেট সংযুক্ত হয়েছে এক দেশ থেকে আরেক দেশ। পৃথিবীর সমস্ত দেশেই রয়েছে সমুদ্রের তলদেশ দিয়ে অপটিক্যাল ফাইবার, যার কারণে আমরা সহজেই চাওয়া মাত্রই আমাদের প্রয়োজনের সব কিছু পেয়ে যাচ্ছি আমাদের হাতের মোবাইলে, কম্পিউটার, ল্যাপটপে। বর্তমানে যোগাযোগ ব্যবস্থার যে স্বর্ণযুগে আমরা বসবাস করছি তার অন্যতম হাতিয়ার এটি। এই প্রযুক্তিটি আমাদের পাঠানো তথ্যকে আলোর রূপে পৌঁছে দেয় এক স্থান থেকে অন্য স্থানে। একটু কল্পনা করুন, আমাদের পাঠানো সকল তথ্য, ছবি, অডিও, ভিডিও সব কিছু আলোর রূপে পরিবর্তিত হয়ে যাচ্ছে।
এরপর আলো হিসেবেই হাজার হাজার মাইল পেরিয়ে ছুটেছে গন্তব্যস্থলে। অপটিক্যাল ফাইবারের কল্যাণে প্রতিনিয়তই এমনটা ঘটে চলেছে আমাদের মাধ্যমে, কিন্তু এটা সমস্যা হলে একসাথে অধিক ডেটা পাঠানো যায় না, আর ডেটা বা তথ্য পাঠাতেও অনেক বেশি সময় লাগে। তাই গবেষকরা চিন্তা করলেন আলোকে মাধ্যম হিসেবে ব্যবহার করার। মাইক্রোওয়েভের চেয়ে আলোর কম্পাঙ্ক প্রায় 1 লক্ষ গুণ বেশি, ফলে ক্যারিয়ার ওয়েভ হিসেবে ব্যবহারের জন্য আলো অনেক বেশি কার্যকরী। আলো তথ্য বয়ে নিয়ে যাবে, কিন্তু আলোকে বয়ে নিয়ে যাওয়া হবে কিভাবে? প্রথমেই কাচকে মনে ধরল তাদের। পাইপ যেমন করে পানি বয়ে নিয়ে যায়, কপার তার বয়ে নিয়ে যায় বিদ্যুৎ, কাচের নল কি তেমনভাবে আলো বয়ে নিয়ে যেতে পারবে? 19 শতকের মাঝামাঝি সময়ে একটি আবিষ্কার আলোর আশা জাগায়। এ সময় ফ্রান্সের বিজ্ঞানীরা লক্ষ্য করেছিলেন ঝর্ণাকে আলোকিত করার সময় কিছু আলো পানির কলামের মধ্যে আটকা পড়ে। ইংরেজ বিজ্ঞানীরা একে আরও এক ধাপ এগিয়ে নিয়ে দেখালেন যে পানির প্রবাহের সাহায্যে আলোকে ইচ্ছামতো বিভিন্ন দিকে নিয়ে যাওয়া যায়, আলোর পথও বাঁকানো যায় চাহিদা মতো। এরপর বেশ কয়েকজন বিজ্ঞানী কাচের সাহায্যে এটি করে দেখান, ফলে এটি নিশ্চিত হয় যে কাচের সাহায্যে আলোকে পরিবহন করা সম্ভব। কিন্তু নতুন সমস্যার উদয় হলো এবার। কাচের রডের সাহায্যে আলোকে পাঠানো সহজ হলেও কাচের রড নিয়ে কাজ করা কি আর সহজ? বুঝতেই পারছেন কাচের রডের মতো ভারী ভঙ্গুর একটি জিনিসকে বড় পরিসরে স্থাপন করা কত ঝামেলার। তাছাড়া একে বাঁকানোও দুষ্কর ব্যাপার। তাই গবেষকরা কাচের রডের বদলে কাচের তন্তুকে বেছে নেন। কাচ শিল্পে গলিত কাচ থেকে খুবই সরু কাচের তন্তু তৈরি করার প্রক্রিয়া প্রচলিত ছিল। বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিলে এই সরু কাচই ব্যবহৃত হবে আলো পরিবহনের জন্য। এটি নিয়ে কাজ করাও সহজ, না ভেঙে সহজে বাঁকানো যায় এটিকে। কিন্তু আবার সেই পুরনো সমস্যার উদয় হলো। বায়ুমণ্ডলের মতো কাচ মাধ্যমেও প্রচুর পরিমাণে লস হয় আলোর। ধীরে ধীরে ক্ষীণ হয়ে পড়ে আলোর সংকেত। তবে কাচটা আর বায়ুমণ্ডল নয়, একে প্রয়োজন মতো পরিবর্তন করে নেওয়া সম্ভব হলেও হতে পারে। তাই বিজ্ঞানীরা এই লস কেন হয় তা নিয়ে গবেষণা শুরু করলেন। লস কমানোর ক্ষেত্রে প্রথম সফল হন লরেন্স কার্টিস নামের একজন গবেষক। কার্টিস তখন শিকাগো বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে গবেষণার কাজ করছেন। অপটিক্যাল ফাইবারের পুরো খোলনলসেই বদলে দেন তিনি। আগে কাচের নলের চারপাশে উচ্চ প্রতিফলক আবরণ ব্যবহার করা হতো, যাতে বারবার প্রতিফলিত হয়ে এগিয়ে যেত আলো। কার্টিস প্রতিফলক আবরণের বদলে আরও একটি ভারী কাচের বেষ্টনী ব্যবহার করেন, যার প্রতিসরাঙ্ক মূল কাচের চেয়ে কম ছিল। বাহিরের আবরণের প্রতিসরাঙ্ক কম হওয়াতে এতে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রক্রিয়া সংঘটিত হয়। আমরা জানি সংকট কোণে বেশি কোণে আলো ফেললে আলো প্রতিসরিত হয়ে বেরিয়ে যাওয়ার বদলে আবার আগের মাধ্যমেই ফিরে আসে। এই প্রক্রিয়ারই নাম পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই পদ্ধতিতে আলোর হ্রাস অনেকটাই কমে যায়। সে সময় সবচেয়ে উন্নত অপটিক্যাল ফাইবারেও প্রতি মিটারে শতকরা 10 ভাগ আলো লস হতো। দূরত্ব বাড়ার সাথে সাথে এই লসের হারও বাড়তে থাকতো। ফলে কয়েক মিটার যেতে না যেতেই মূল সিগন্যালের আর তেমন কিছুই অবশিষ্ট থাকতো না। ফলে স্বল্প দূরত্বে কিছু প্রযুক্তিতে অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হলেও দুই যোগাযোগের ক্ষেত্রে তার সম্ভাবনা নিয়ে আশাহত হয়ে পড়েন বিজ্ঞানীরা। এরপর হংকংয়ে জন্ম নেওয়া আমেরিকান গবেষক কাউটার গবেষণায় পর্যবেক্ষণ করেন অপটিক্যাল ফাইবারে আলোর এত বেশি লস কাচের কারণে হচ্ছে না, বরং কাচে বিদ্যমান অন্যান্য পদার্থই শোষণ করে নিচ্ছে আলোকে। তাই কাচকে বিশুদ্ধ করা হলে এই লস অনেকটাই কমিয়ে আনা সম্ভব, অন্তত শতকরা 99 ভাগে কমে আনা যাবে। 1965 সালে তিনি তার সম্পূর্ণ গবেষণা প্রকাশ করেন, কিন্তু তার কাজটি অসাধারণ হওয়া সত্ত্বেও প্রথম দিকে এটি আশানুরূপ সাড়া ফেলতে সক্ষম হয়নি। যোগাযোগ খাতের জন্য কার্যকর অপটিক্যাল ফাইবার উদ্ভাবনে প্রথম সফলতা পায় কর্নিং গ্লাস ল্যাবরেটরির গবেষকরা। 1970 সালে তারা ঘোষণা করেন তাদের প্রস্তুত করা অপটিক্যাল ফাইবারের লস প্রতি কিলোমিটারে শতকরা 98 ভাগের চেয়েও কম, অর্থাৎ কাউয়ের বেঁধে দেওয়া লক্ষ্যের চেয়েও বেশি অর্জন করে ফেলেছেন তারা। বছর দুয়েকের মাথায় তারা এই লসের পরিমাণ 60% নিয়ে আসতে সক্ষম হন। প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে অপটিক্যাল ফাইবার স্থাপিত হয় 1975 সালে। এর 13 বছর পর স্থাপিত হয় প্রথম ট্রান্স আটলান্টিক কেবল। অপটিক্যাল ফাইবার প্রযুক্তি যত উন্নতি করেছে, পৃথিবী তত মূল্য বুঝেছে চার্লস কাউয়ের মৌলিক কাজের। ফাইবার অপটিক কমিউনিকেশনের জনক হিসেবে পরিচিত হয়ে উঠেছেন তিনি। তার কাজের স্বীকৃতিস্বরূপ 2009 সালে পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কারও জিতেছেন তিনি। Have you ever thought about how you get emails or any other information from any corner of the world within a blink of an eye? This has been made possible by a network of cables which are laid under the ground and below the ocean. The cables, which carry most of the world's data, are optical fiber cables. They are also used in medical equipment.
let's learn how optical fiber cables work and how they have revolutionized the world around us. Optical fiber cable is made up of thousands of fiber strands, and a single fiber strand is as thin as a human hair. Optical fibers carry information in the form of light. Let's first learn some fundamental behaviors of light to understand the workings of optical fibers. The speed of light changes when it passes through a medium, and this change in speed is expressed by the refractive index. This variation in the speed of the light leads to another interesting phenomenon: refraction. To understand what it is, let us carry out an interesting experiment. In this experiment, light passes through a prism. You can see that at the interface, the light gets bent instead of going straight. This phenomenon is known as refraction. Refraction occurs when light passes from a medium with one refractive index to one with another refractive index. The light bends towards the interface when it goes from a medium of high to one of low refractive indices. Refraction is the reason why a pencil looks bent in a glass of water. This simple refraction technique is effectively used in optical fibers. Now, let's make this experiment a hypothetical one. Using some dopants, we are able to increase the refractive index of the glass in real time. As we increase the refractive index, the light will bend more and more towards the surface. After a time, you can see that the light will pass through the surface of the glass. If we increase the refractive index further, the light will suddenly come back to the first medium as a pure reflection. This is called total internal reflection. The total internal reflection is possible if we increase the incident angle rather than increasing the refractive index. In this case, at a certain angle called the critical angle, the light will come back to the first medium. This phenomenon of total internal reflection is used in optical fiber cables to transmit the light. The simplest form of optical fiber cable is shown here: cylindrical glass with a high refractive index. If the laser strikes the interface at an angle greater than the critical angle, total internal reflection will happen, and the light will reach the other end. This means that light can be confined in the optical fiber over a long distance, no matter what complex shape the fiber forms. Remember, total internal reflection happens between the high refractive index glass and the low refractive index air. However, optical fibers need a protective coating. A protective coating is not possible with this configuration. The introduction of protective material will replace the position of the air and cease the total internal reflection phenomenon. An easy way to overcome this issue is to introduce a low refractive index glass above the core glass, known as cladding. This way, total internal reflection will happen and we will be able to use a protective layer. Both the core and the cladding use silica as their base material. The difference in the refractive index can be achieved by adding different types of dopants. The optical fiber we have just constructed won't be able to carry signals for more than 100 kilometers. This is due to various losses that happen in the cable. This loss of signal strength is generally called attenuation. Absorption and scattering are the main reasons for signal attenuation. This is why you see amplifiers in cables after a certain distance. They boost the signal strength and allow signals to be transmitted over a long distance. The power required for the amplifier is drawn from nearby sources. Now, back to the main topic. How does the optical fiber transmit information such as phone calls or internet signals? Any information can be represented in the form of zeros and ones. Assume you want to send a hello text message through your mobile. First, this word will be converted into an equivalent binary code as a sequence of zeros and ones. After the conversion, your mobile phone will transmit these zeros and ones in the form of electromagnetic waves. One is transmitted as a high frequency and 0 as low frequency wave. Your local cell tower picks up these electromagnetic waves. At the tower, if the electromagnetic wave is of high frequency, a light pulse is generated. Otherwise, no pulse is generated. Now, these light pulses can easily be transmitted through optical fiber cables. The light pulses which carry the information have to travel through a complicated network of cables to reach their destination. For this purpose, the entire globe is covered with optical fiber cables. These cables are laid under the ground and below the ocean.
It is mainly the mobile service providers that maintain these underground cables. AT&T, Orange, and Verizon are some of the few global players who own and maintain the submarine cable network. A detailed cross-section view of an undersea cable is shown here. You can see that only a small portion of the cable is used for holding the optical fiber. The remaining area of the cable is a mechanical structure for protection and strength. Now, the question is, where does the amplifier get power from under these deep oceans? Well, for this, a thin copper shell is used inside the cable, which carries electric power along the cable so that the amplifiers can be powered. This whole discussion simply means that if optical fiber cables do not reach a part of the globe, that part will be isolated from the internet or mobile communications. If we compare optical fiber cable to traditional copper cable, the optical fiber cable is superior in almost every way. Fiber optic cables provide larger bandwidth and transmit data at much higher speeds than copper cables. This is because the speed of light is always greater than the speed of electrons. The flow of electrons in a copper cable generates a magnetic field, even outside of the cable, that can cause electromagnetic interference. On the other hand, the light, which travels through the optical cable, is always confined within the fiber. Thus, the chance of interaction with an external signal does not exist. One more interesting feature about optical fiber cables is that any light signal which enters from the side has a minimal chance of traveling along the cable. Thus, the optical fiber cables provide high data security. You might be amazed to know that optical fiber was first used in endoscopy, even before it was used in the telecommunications field. In telecommunications, digital pulses are transferred through the optical fiber cable. However, in endoscopic cables, visual signals, which are in the analog form, are transmitted to the other end. We request your support at patreon.com to help us continue our education services, and thank you for watching the video. অপটিক্যাল ফাইবার মূলত ইন্টারনেট কানেকশন এবং তড়িৎ ব্যবস্থাকে সহজতর করে দিয়েছে, আর এজন্য আমরা খুব সহজে এবং কম খরচে উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারি। অপটিক্যাল ফাইবার মূলত সমুদ্রের তলদেশ দিয়ে প্রতিস্থাপন করা হয়। তো চলুন আজকের প্রতিফলনের ব্যাপারে আমরা সবাই কম বেশি জানি। আলোকরশ্মি গণমাধ্যম থেকে অপেক্ষাকৃত হালকা মাধ্যমে কৌণিকভাবে প্রবেশের সময় একটি নির্দিষ্ট কোণের চেয়ে বড় কোণে অবিলম্বের উপর আপতিত হলে আপতিত আলোর পুরোটাই প্রতিফলিত হয়, আর প্রতিফলিত হয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে। এখান থেকে একটু অগ্রসর হয়ে আমরা একটি পরীক্ষা করে দেখতে পারি। একটি পাত্রকে তরল পদার্থ দ্বারা পূর্ণ করা হলো। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর একদিক থেকে একটি লেজার রশ্মি তরলের ভেতর সরলরেখা বরাবর প্রক্ষেপণ করা হলো। অপরদিকে লেজারের সাপেক্ষে একই উচ্চতার একটি ছিদ্র করা হলো। ছিদ্র দিয়ে তরল নিচের দিকে প্রাসের গতিপথের মতো পতিত হয়। দেখা যাবে তরলের ভেতর দিয়ে আলো এমনভাবে অগ্রমুখী হচ্ছে যেন এর গতিপথ বক্র, অথচ আলো বা লেজারের গতিপথ কখনোই বক্র নয়। আসলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে তরল আর বাতাসের সীমানায় প্রতিফলিত হয়ে সামনে এগুচ্ছে। ঘনতরল মাধ্যম থেকে অপেক্ষাকৃত হালকা বায়ু মাধ্যমে প্রবেশ করতে গেলে নির্দিষ্ট কোণের চেয়ে বড় কোণে আপতিত আলো তরলের মধ্যেই আটকা পড়ে যায়। যতক্ষণ পর্যন্ত এই কৌণিক শর্ত পূরণ হতে থাকবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের বৈশিষ্ট্য কাজে লাগিয়ে আলো যে কোনো পথে এগোতে পারবে। এক্ষেত্রে প্রাসের গতিপথ বরাবর এগোচ্ছে। চিত্রে তরল হিসেবে প্রোপিলিন গ্লাইকল ব্যবহার করা হয়েছে। মাধ্যম কতটা ঘন তা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক নামক একটি ধ্রুবক থেকে বোঝা যায়। এর মান যত বড় হবে বুঝতে হবে মাধ্যম ততটাই ঘন। এক্ষেত্রে তীর চিহ্ন বরাবর অবিলম্বের সাথে 44.35 ডিগ্রি এর বেশি কোণে আপতিত হলে তরলের ভেতর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। উপরে তরল ও লেজার আলোক ব্যবহার করে যে ব্যাপারটি আলোচনা করা হলো তাই আসল অপটিক্যাল ফাইবারের মূলনীতি। অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে তরলের বদলে বিশেষ ধরনের একটি মাধ্যম ব্যবহার করা হয়। একে সাধারণভাবে বলা হয় কাচ। একটু সঠিক করে বলতে গেলে বলা যায় এক্ষেত্রে দুই স্তরের একটি মাধ্যম ব্যবহার করা হয়। ভেতরের স্তরকে বলা হয় কোর, যা প্রধানত সিলিকন ডাই অক্সাইড দ্বারা গঠিত। বাইরের স্তরকে বলা হয় ক্লেডিং, এটি সিলিকন ডাইঅক্সাইড দিয়ে গঠিত। এতে সামান্য বোরন এবং জার্মেনিয়ামের মিশ্রণ ব্যবহার করা হয়। এটি করা হয় প্রতিসরাঙ্ক কোর অপেক্ষা কিছুটা কমানোর জন্য। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত সৃষ্টি করবার জন্য মাত্র 1% প্রতিসরাঙ্কের পার্থক্যই যথেষ্ট। এক্ষেত্রে অবশ্যই একটি প্রশ্ন আসতে পারে, যদি আপতিত আলো সংকট কোণের চেয়ে কম কোণে আপতিত হয়। হ্যাঁ, এরকম ঘটনা ঘটতে পারে দুই উপায়ে। 1. ফাইবারের ভেতরে কিছুটা বিকৃতি থাকলে, এবং 2. একটি সীমাস্থ পরিমাণের চেয়ে বেশি পরিমাণে ফাইবারটিকে বাঁকালে। এক্ষেত্রে আলোকের নির্দিষ্ট অংশ অপচয় হবে এবং তা সামনে এগোতে পারবে না। তাই এই দুটি বিষয়ে খেয়াল রাখতে হবে।
তথ্যকে ডিজিটাল রূপে রূপান্তরিত করে এক স্থান থেকে আরেক স্থানে পাঠানো যায়, যেমন বৈদ্যুতিক মাধ্যমে। এরপর একসময় আসলো অপটিক্যাল ফাইবারের ধারণা। তথ্য যদি বৈদ্যুতিকভাবে না পাঠিয়ে আলো দ্বারা কোনোভাবে পাঠানো যায়, তাহলে তার প্রেরণের গতি নিশ্চয়ই বেশি হবে, কারণ আলোর গতি সবচেয়ে বেশি। 1 এবং 0-এর বদলে আলোর উপস্থিতি এবং অনুপস্থিতি দ্বারাও দুটি অবস্থা প্রকাশ করা হয়। এক্ষেত্রে যেটি করতে হবে, প্রেরক প্রান্তে প্রথম সিগন্যালকে 0 এবং 1-এর সিরিজে পরিণত করতে হবে। তারপর 1-এর জন্য আলো পাঠানো এবং 0-এর জন্য আলোর অনুপস্থিতি নির্ধারিত থাকবে। প্রাপক প্রান্তে এভাবে বার্তা গ্রহণ করার পর তাকে আবার 1 এবং 0-এর সিরিজে রূপান্তরিত করা হয়। তারপর সেখান থেকে আবার মূল সিগন্যালে রূপান্তরিত করা হয়। অপটিক্যাল ফাইবার ব্যবহার করার ফলে খুব দ্রুত বেগে, আলোর বেগের 70% বেগে তথ্য আদান প্রদান করতে পারছি। দ্রুততার কারণে বর্তমানে প্রায় সকল ক্ষেত্রেই ফাইবার অপটিক কেবল ব্যবহার করা হয়। কেবল বলতে আমরা যে 2 স্তর বিশিষ্ট মাধ্যমকে বোঝাচ্ছি তা আসলে খুবই সরু। বাইরে সুরক্ষা বেষ্টনী ব্যবহার করার কারণে এটি মোটা দেখায়। একটি সরু ফাইবারের বাইরে বেশ কয়েকটি স্তর থাকে। চূড়ান্তভাবে পুরো কেবলটির ব্যাস প্রায় 1 ইঞ্চির মতো। সর্বপ্রথম যেই কেবলটি ব্যবহার করা হয়েছিল তা ছিল TAT4 কেবল। এতে একসাথে 6টি কেবল একটি শক্ত ভিত্তিকে কেন্দ্র করে চক্রাকারে সাজানো হয়েছিল। বাইরে আরও বেশ কয়েকটি স্তর ছিল, যার ফলে সমুদ্রের ভেতর দিয়ে 3500 মাইল দূরত্বে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে প্রথম ফাইবার দ্বারা এটি একই সাথে 40,000 কানেকশন কল স্থাপন করতে পারত। ফাইবার অপটিকের বৈশিষ্ট্য: এতে গিগাবিট পার সেকেন্ড রেঞ্জ বা তা বেশি গতিতে ডেটা চলাচল করতে পারে। এতে আলোকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটার উৎস থেকে গন্তব্যে গমন করে। নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে ফাইবার অপটিক কেবল অধিক ব্যবহৃত হয়। ফাইবার অপটিকের সুবিধাসমূহ: উচ্চ ব্যান্ডউইথ সম্পন্ন, বিদ্যুৎ চৌম্বক প্রভাব হতে মুক্ত, নির্ভুল ডেটার আদান প্রদান করে, শক্তির ক্ষয় কম। ফাইবারের অসুবিধাসমূহ: ফাইবার অপটিক কেবল ইনস্টল করা বেশ কঠিন। অন্যান্য কেবলের চেয়ে দাম খুবই বেশি। অপটিক্যাল ফাইবার স্থাপন ও রক্ষণাবেক্ষণ করার জন্য দক্ষ ও কারিগরি জ্ঞান সম্পন্ন জনবল প্রয়োজন। ফাইবার অপটিক কেবলের প্রকারভেদ: স্টেপ ইন্ডেক্স ফাইবার, গ্রেডেড ইন্ডেক্স ফাইবার, সিঙ্গেল মোড ফাইবার, মাল্টি মোড ফাইবার। Total internal reflection is important in technology. A lot of communications are done, including telephone and other communications. You may have an optical cable in your home stereo or home theater system that communicates audio information through an optical cable. The principle is total internal reflection. If we come in at a glancing angle, then all of the light that's incident on this surface and on this surface will be reflected back internally into the material. So it works for glancing angles, and the beam needs to be confined within a material that is more optically dense, has a higher index of refraction than the surrounding material. But any shape will do. You can use a rectangular shape here, you can use a circular shape, confining all that light inside of that fiber.
This is a more typical light optical cable or light fiber. I'm just going to introduce the beam here. You'll see it come out on the far end. This is an example of, we have a source of light in the base here, and each of these, all they are strands of plastic, and they are channeling the light through them. And they can be bent or whatever, and they'll still channel that light. There is a certain radius. If you bend it, if you kink it really hard, then that brings you away from the total internal reflection, and you lose the effect. But very effective, very important in today's technology, total internal reflection.